নমস্কার, জি24 ঘন্টা স্বাগত। আমি সম্পর্কে আছি। শুরু করছি রাজ্য শিক্ষা দপ্তর আর জি24 ঘন্টার উদ্যোগে বাংলার শিক্ষা জুনিয়র ক্লাসরুম। আজকের বিষয় ক্লাস 7 আর 8-এর ইংরাজি। ক্লাস 7-এ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের We Are 7 নিয়ে আজকের পড়াশোনা। রয়েছেন শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সুদেষ্ণা বসাক বন্দ্যোপাধ্যায়, স্টুডিও রয়েছেন আমাদের সঙ্গে। আর ক্লাস 8-এর পোয়েট্রি অন এপ্রিল ডে H.W. লকফেলো রয়েছেন সরসুনা হাই স্কুলের শিক্ষক শুভদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে আমাদের স্টুডিওয়ে। এবং আমরা অবশ্যই পরে যোগাযোগ করার চেষ্টা করব কোচবিহারের সুনীতি একাডেমির ম্যাডাম সুরভি পালের সঙ্গে। তবে শুরুতেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি বার্তা দিয়েছেন ছাত্রছাত্রীদের? যারা দেখছো তোমাদের কি বলেছেন শিক্ষামন্ত্রী, শুনে নেওয়া যাক। সোম থেকে শনি সকাল 10টায় রাজ্য সরকারের শিক্ষা দপ্তর ও জি24 ঘন্টা উদ্যোগে আমাদের জুনিয়র ক্লাসরুম চালু হবে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত। সবাই এটা দেখুন, সবাই এটা তোমরা দেখো, যারা ছাত্রছাত্রী আছো, অভিভাবকদেরও বলছি এটা ব্যবহার করতে এবং এটা দেখতে। সরসুনার শাখাওয়াত যারা পড়াশোনা করে তারা মোটামুটি চেনা পরিচিত ম্যাডামদের দেখে একটু খুশি হচ্ছে। আর প্রচুর স্টুডেন্ট এই মুহূর্তে রয়েছে। We Are 7 ক্লাস 7-এর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের খুব একটু মন খারাপের কবিতা। যাই হোক, আমরা এইটা দিয়ে একটু শুরু করা যাক। আচ্ছা, ক্লাস ছাত্রছাত্রীরা যারা আমাদের স্ক্রিনের ওই দিকে দেখছো টিভির পর্দায়, তাদেরকে বলি ক্লাস 7-এর লেসন 3 হচ্ছে We Are 7, আমাদের খুব প্রিয় একজন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা। আমি একটু দুটো স্ট্যান্জা তোমাদের পড়ে শোনাই প্রথমে। A simple child that lightly draws its breath and feels its life in every limb, what should it know of death? অর্থাৎ প্রথমে দেখো স্ট্যান্জাটা শুরু হয়েছে একটা ড্যাশ দিয়ে। ড্যাশটা কেন দিয়েছেন বলো তো? এই জন্য দিয়েছেন যে আমাদের যাতে অ্যাটেনশনটা ওইখানে পড়ে। কিন্তু কি বলতে চাইছেন উনি বলছেন যে ওর প্রশ্নটা একটা, যে লাস্ট কোয়েশ্চেনটা দিয়ে উনি স্ট্যান্জাটা শেষ করলেন, অর্থাৎ হোয়াট শুড ইট নো অফ ডেথ। এই প্রশ্নটা কিন্তু উনি নিজেকেও জিজ্ঞাসা করছেন, আবার উনি কিন্তু আমরা যারা পড়ছি তাদেরকেও জিজ্ঞাসা করছেন যে একটি ছোট্ট বাচ্চা, তার কি মৃত্যু সম্বন্ধে কোনো আইডিয়া আছে, কোনো কনসেপ্ট আছে? তারপরে স্ট্যান্জাটা দেখো। I met a little cottage girl. She was 8 years old, she said. Her hair was thick with many a curl that clustered round her head. She had a rustic woodland air, and she was wildly clad. Her eyes were fair and very fair. Her beauty made me glad. তারপরে উনি বলতে শুরু করলেন যে ওনার সাথে বা স্পিকার বা পোয়েট যাই বলো না কেন, দেখা হয়েছিল একটি ছোট্ট মেয়ের, একটি কটেজ গার্ল, 8 বছর বয়স, তোমাদের থেকে খানিকটা ছোট, এবং she was wildly clad and her eyes were very fair, এবং her beauty made me glad, অর্থাৎ ওর বিউটিটা পোয়েটকে খুব বা স্পিকারকে খুব ইমপ্রেস করেছিল। এর পরের স্ট্যান্জা যেগুলো তোমাদের বইতে রয়েছে তাতে তোমরা দেখবে যে থ্রু আউট দ্য পোয়েম ইউ সি আ কনভারসেশন বিটুইন দ্য স্পিকার অ্যান্ড দ্য লিটল গার্ল। In that conversation, now we come back to the title of the poem We Are 7. এটা যদি আমরা দেখি এবার, দেখবে ইন দ্য হোল কনভারসেশন, তোমাদের যেমন কেউ দেখা হলে জিজ্ঞাসা করে না, আচ্ছা তোমরা কয় ভাই বোন? এটা তো খুব কমন কোয়েশ্চেন না, তোমাদের তো অনেকেই জিজ্ঞাসা করে তোমরা কয় ভাই বোন। সেরকমভাবে পোয়েটও বা স্পিকার যাই বলো জিজ্ঞাসা করেছিলেন এই ছোট্ট মেয়েটিকে, আচ্ছা বলো তো তোমরা কয় ভাই বোন? তখন সে বলল We Are 7, 7 জন, 7 siblings। আচ্ছা ঠিক আছে, তাহলে তারা কোথায়? আমি তো খালি তোমাকেই দেখতে পাচ্ছি, আর তো কাউকে, পোয়েটের সামনে তো আর কেউ ছিল না। তখন বলছে কোথায়? তখন মেয়েটি আবার উত্তর দেয়, 2 of us at Conway dwell, 2 are gone to sea। অর্থাৎ 2 জন কনওয়েতে, 2 are gone to sea। আর বাকি 2 of us in the churchyard lie, my sister and my brother। তাহলে ও যখন হিসেবটা দিচ্ছে পোয়েটকে, ও কিন্তু 5 জন জীবিত মানুষের হিসেব দিচ্ছে, অর্থাৎ এই ছোট্ট মেয়েটিকে নিয়ে 5 জন, 2 জন কনওয়েতে, 2 জন গন টু সি, আর ও। এইবারে পোয়েট বলছে তাহলে তো তোমরা 5 জন হলে, We Are 7 তুমি বলছো কেন? তখন বলছে না, 2 জন যে চার্চ ইয়ার্ডে শুয়ে রয়েছে ইন দ্য গ্রেভ, সেই 2 জনকে ধরো, তাহলে তো আমরা 7 জন হলাম।
পোয়েট তো খুব অবাক, সে বলছে দুজন যদি মারাই গিয়ে থাকে, দুজন যদি কবরের মধ্যেই ঘুমিয়ে থাকে, তাহলে তুমি তাদেরকে দুজনকে ধরছো কেন? ও বলছে না না, তুমি বুঝতে পারছো না, টোটাল সংখ্যাটা তো 7, আমরা তো আলটিমেটলি 7 ভাই বোন, কবরে দুজন শুয়ে থাকুক না তাতে কি হয়েছে, আমরা তো 7 জন। এইটাই হচ্ছে কবিতার বিষয়বস্তু। এবার গোটা পোয়েমটা যদি তোমরা পড়ো, দেখবে ফার্স্ট 2-3টে স্ট্যান্সা বাদ দিয়ে বাকি স্ট্যান্সাটা টোটালটাই কনভারসেশন বিটুইন দ্য স্পিকার অ্যান্ড দ্য লিটল চাইল্ড, যেখানে স্পিকার বারবার বলার চেষ্টা করছে যে তোমরা কিন্তু 5 জন, আর মেয়েটি বারবারও বলছে যে না আমরা কিন্তু 7 জন। এই নিয়েই হচ্ছে এই ওয়ার্ডসওয়ার্থের সুন্দর কবিতাটা উই আর 7। একদমই। আর যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের ফোন করতে পারেন আপনারা, যারা দেখছো তারা ফোন করতে পারো। এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের 2টো ফোন লাইন খোলা রয়েছে, ফোন লাইন তোমাদের স্ক্রিনে থাকবে, ঠিক আছে? তখন তোমরা ফোন নিতে পারো এবং ফোন করতে পারো, ম্যাডাম রয়েছেন, স্যার রয়েছে, সরাসরি প্রশ্ন করতে পারো এই সাবজেক্টে যদি হয়। ক্লাস 7-এর স্টুডেন্টদের কথা বলছি, কিন্তু ক্লাস 8 আমরা পরে আসবো। আর ক্লাস 7-এর ম্যাডাম আর স্যার বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যেই আগে এসে পৌঁছেছে, তো আমরা একটু সেই প্রশ্নর উত্তরগুলি আলোচনা করি, ঠিক আছে? প্রথমে আমি প্রশ্নগুলো একটু দিতে বলবো, এক এক করে আমরা প্রশ্নগুলো যদি আলোচনা করি। আর সেটা হচ্ছে প্রথম প্রশ্ন যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটা হচ্ছে 10 গ্রাম MBKB বালিকা বিদ্যালয় থেকে এসছে দেবাদ্রিতা দাস। দেবাদ্রিতা যে প্রশ্ন করেছে, হাউ ডিড দ্য পোয়েট ট্রাই টু কনভিন্স দ্য গার্ল দ্যাট দে ওয়ার অনলি 5? হ্যাঁ, এই প্রশ্নটার আমি উত্তরটা দিয়ে দিই। দেখো, পোয়েট কিন্তু কনভিন্স, দেখো এই কোয়েশ্চেনে আমরা সবসময় তোমাদেরকে বলি যে প্রশ্নটা ভালো করে পড়ে নেবে। তা এখানে দেখো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে, কনভিন্স। মানে পোয়েট বারবারই মেয়েটিকে বলার চেষ্টা করছে যে তোমরা তো 5 জন, কেন তুমি আমাকে 7 জনের হিসেব দিচ্ছ? এখানে দেখো মেয়েটির কাছে যে ফিজিক্যাল অ্যাবসেন্সটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ ও ইমোশনালি অ্যাটাচ টু দ্য 2 brothers and sisters who are lying in the grave. সুতরাং ও কিন্তু যতই পোয়েট কনভিন্স করার চেষ্টা করুক না কেন যে তোমরা 5 জন, ও কিন্তু ওদের ফিজিক্যাল অ্যাবসেন্সটা ধরছে না। রাদার দ্যান ওর যে ছোটোবেলার অ্যাটাচমেন্ট টু দ্য 2 চিলড্রেন, সেটাকে হিসেব করেই ও কিন্তু 7 জনই বলছে। তো টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য পোয়েম আমরা দেখব যে পোয়েট হাজার চেষ্টা করেও কিন্তু ওকে বলাতে পারেনি, ওকে দিয়ে, যে দ্যাট ইউ আর নট 7, দ্যাট ইউ আর 5। একদমই। আচ্ছা, সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন রয়েছে, সেটা আমরা করিনি। এটা হচ্ছে তানিশ বিশ্বাস, আরকে মিশন বয়েজ, রাজরা থেকে করেছে। We are 7 থেকে অবভিয়াসলি। হোয়াট ডাজ দ্য পোয়েট সে, হোয়াট শুড ইট নো অফ ডেথ? আচ্ছা, তানিশাকে প্রথমেই শুভেচ্ছা জানাই প্রশ্নটার জন্য এবং ফলো করার জন্য আমাদেরকে, বা প্রশ্ন করার জন্য। তো আমি তোমার এই প্রশ্নের উত্তরটা দিতে চাই, যেটা হলো, দেখো কবিতার শুরুতেই কবি কিন্তু প্রথম স্ট্যান্ডাতেই একটা খুব ক্লিয়ার কাট বলেছেন যে একটা বাচ্চা মেয়ের পক্ষে ইটস ভেরি টাফ অ্যান্ড ভেরি অলমোস্ট ইম্পসিবল টু সে ফর এ লিটল চাইল্ড, whether it is below 5 or 8, whatever. It is very tough to say who is dead and who is alive, and what is the actual importance of death in our life. সো খুব সহজ করে ব্যাপারটা বোঝালে এটাই হয় যে কবি যেখানে বলছেন যে একটা বাচ্চা মেয়ের পক্ষে এইটুকু বয়সে মৃত্যু সম্পর্কে একটা সম্যক ধারণা রাখা ঠিক কতটা সম্ভব, যেহেতু তিনি নিজে একজন ম্যাচিওর্ড পারসন। তো সেক্ষেত্রে তিনি জাজমেন্টে আনতে চাইছেন যে বিকজ অফ দ্যাট শি ইজ অনলি অ্যান 8-year-old গার্ল, তো সেক্ষেত্রে তার পক্ষে সম্ভব নয় যে কোনোভাবেই ডেথ বা ডিমিস সম্পর্কে একটা তার পরিবারের কোনো সদস্য যাকে সে আজকে হারিয়েছে, অথচ মনে করছে, কারণ তার টুম্বের ওপরে সে বসে থাকছে, সে সাফার নিচ্ছে, তো সেক্ষেত্রে সে কিন্তু বিশ্বাস করতে চায় না যে তার দাদা বা বোন নেই। যেটা ম্যাম এক্ষুনি আগের প্রশ্নটাতেও বললেন, সেই প্রসঙ্গটা নিয়েই বলবো যে ও ইমোশনালি কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে দে আর ফিজিক্যালি অ্যাবসেন্ট ইন দেয়ার ফ্যামিলি, বাট নট by their soul. They are physically, they may be disappeared from their family, but actually they are existing within their heart. সো সেই অর্থে সে বারবার করে, যখন কবিতাটার পরের দিকেও তোমরা দেখবে, তখনও কিন্তু ফিল করবে যে মেয়েটা বারবার করে যতবার কবি ওকে বলছেন যে তোমরা তো 5 জন, ও কিন্তু ওটাকে ডিফাই করে বলছেন আমরা 7 জন, কারণ ওই 2 জনের অনুপস্থিতি বা অ্যাবসেন্সটাকে ও কিন্তু গ্রহণ করতে রাজি নয় কোনো অর্থে, যেটা কবি কিন্তু তাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাইছেন।
তো সেই অর্থে আমরা উত্তরটা এইভাবে বলতে পারি যে দ্য পোয়েট in his sense accepts that the two are absent in their family, whereas the girl emotionally accepts that they are with them. হ্যাঁ, এই জায়গা থেকে আর একটা প্রশ্ন আসছে, মানে এই আনসারটাই বোধহয় আরেকটু ইলাবোরেট হবে। নয়ন নাইয়া আরিয়াদহ কালাচাঁদ হাই স্কুল থেকে নয়ন করছে, ওয়াই ডাজ দ্য গার্লস সে উই আর 7? হ্যাঁ, নয়ন যে প্রশ্নটা করেছে সেই কোয়েশ্চেনটার সাথে ফার্স্ট যে আমি কোয়েশ্চেনের আনসারটা দিয়েছি তার অনেকটা মিল রয়েছে। যেমন ওয়াই ডাজ দ্য গার্ল সে উই আর 7, মেয়েটি বলছে, কারণ ওই যে স্যার যে এক্ষুনি বললেন সেই একই কথা, যে ফিজিক্যাল অ্যাবসেন্স মানে এই নয় দ্যাট দ্য অ্যাবসেন্স অফ দ্য টু পারসনস ফ্রম দ্য হার্ট অফ দ্য লিটল চাইল্ড, অর্থাৎ ইমোশনাল অ্যাটাচমেন্টটা তার কিন্তু রয়ে গেছে। ফিজিক্যালি চোখে দেখতে পাচ্ছে না, সামনে নেই, কিন্তু ও ফিল করতে পারছে যে গ্রেভের নিচে, দেখবে 12 স্টেপস ফ্রম মাই মাদার্স কটেজ, সেই গ্রেভের নিচে কিন্তু ওকে ওদের এক্সিস্টেন্সটা ও যেন ফিল করতে পারছে। অর্থাৎ আমরা অ্যাডাল্টরা যেটা সহজে ভুলে যেতে পারি, বা আমাদের এক্সপিরিয়েন্স, বা আমরা অনেক মানে রিয়ালিটির সাথে যেহেতু আমরা অনেক বেশি যুক্ত, অনেক র্যাশনাল হয়ে পড়ি মানে বড় হয়ে গেলে, সেইটা তো ছোটদের ক্ষেত্রে হয় না, ওরা অনেকটা বেশি ইমাজিনারি ওয়ার্ল্ডের মধ্যেই থাকে, এবং ওর কাছে ওদের না থাকা আর থাকাটা ডাজন্ট মেক এনি ডিফারেন্স। এই জন্য যে হ্যাঁ দেখতে পাচ্ছি না তো কিছু আছে, তো ছিল তো, তারাও আমার ভাই বোন। তো এইটা খানিকটা ক্যারি ওভার বলতে পারেন ওই ফার্স্ট কোয়েশ্চেনটার থেকে আর কি, যে প্রায় কাছাকাছি এক্সপ্লেনেশন আসছে। আচ্ছা, আমাদের সঙ্গে একজন দর্শক চলে এসছে, ক্লাস 7-এরই সৌমিলি বিশ্বাস। সৌমিলি, কোন স্কুলে পড়ো? সৌমিলি, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সৌমিলি, কোন স্কুলে পড়ো? আমি পলাশী সিনিয়র বালিকা স্কুলে পড়ি। বেশ, সৌমিলি, তোমার প্রশ্ন। সৌমিলি, প্রশ্নটা করে ফেলো। What is the inner meaning of the expression their grapes are green, they may be green? বোঝা গেছে না? আরেকবার করতে বলবো। আরেকবার যদি একটু স্পষ্ট করে করো। Their grapes are green, they may be green. ঠিক আছে। বোঝা আচ্ছা গেছে। সৌমিলি, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে ম্যাডামরা। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, খুব ভালো প্রশ্ন করেছো তুমি। দেয়ার গ্রেভস আর গ্রিন, গ্রেভ মানে তো জানো যে মৃত্যুর পরে অনেক ধর্মীয় মানুষদেরকে কবরে পুঁতে দেওয়া হয়, তার উপর মাটি ফেলে দেওয়া হয়। এবার ওপরে মাটিটা ফেলে দিলে কি হয়, কোনো না কোনো সময় বেশ কিছুদিন পরে তার উপর ঘাস বা গুল্ম জাতীয় কিছু জন্মায়। সুতরাং গ্রেভটা ওপরে যখন মাটি ফেলে দেওয়া হয়েছে তার উপরে একটা গ্রিন গ্রাসের একটা লেয়ার হয়তো হয়ে গেছে, বা অন্য কোনো হয়তো গাছ টাছও জন্মে থাকতে পারে। সেই ক্ষেত্রে দেয়ার গ্রেভস আর গ্রিন, এটা হচ্ছে একদম সোজাসুজি লিটারালি মানে যেটা তুমি বলতে পারো। কিন্তু তুমি যদি আরেকটু ভালো করে ভাবো তাহলে দেখবে এই গ্রিন ওয়ার্ডটা কিন্তু এখানে একটু অন্যরকম কিছু বলছে না আমাদের। যেমন গ্রিন কি বলো তো, গ্রিন মানে লাইফ, গ্রিন মানে সতেজতা, গ্রিন মানে এনার্জি। তা এখানে গ্রেভস আর গ্রিন মানে, যদিও গ্রেভে দুজন শুয়ে আছে যারা শায়িত, ওর দুই ভাই বোন তারা মৃত, তবুও ওর মনে কিন্তু তারা সজীব, ওর মনে কিন্তু তারা বেঁচে আছে। সেখানে আই থিঙ্ক দ্যাট দিস গ্রিন ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশা করি তুমি বুঝতে পেরেছো এবার। একদমই। আরেকটা প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে শাগনিক করেছে, শাগনিক পাল, ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন থেকে। এই প্রশ্নটা একটু চলে যাই। হোয়াট ডাজ দ্য গার্ল সে অ্যাবাউট হার লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স? এটাকে স্যার দেবেন। ম্যাডাম। আচ্ছা, লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সের মেয়েটি হিসেব দিয়েছে। মেয়েটি তো টোটাল 7 জনের হিসেব দিয়েছে। তার মধ্যে হচ্ছে 2 জন গ্রেভে রয়েছে, 2 জন শুয়ে রয়েছে গ্রেভের মধ্যে, সো ওই 2 জনকে বাদ দিয়ে আর 5 জন রইল লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এই 5 জনের মধ্যে আবার মেয়েটি নিজে একজন, তাহলে রইল গিয়ে আরও 4 জন। এই 4 জনের মধ্যে দেখো লিখেছেন পোয়েট যে 2 of us at Conway dwell, অর্থাৎ 2 জন বসবাস করে কনওয়েতে, এবং 2 have gone to sea, 2 জন সমুদ্র যাত্রায় গেছে। তাহলে হলো 2 2 4, আর ওই ছোট্ট কটেজের মেয়েটি একজন, মিলে 5 জনের হিসেব, 5 লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। একদমই উত্তরটা পাওয়া গেছে আশা করি, শাগনিক। আচ্ছা, আর একজন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, প্রিয়ব্রত ঘোষ দস্তিদার, ক্লাস 7-এ। প্রিয়ব্রত দেখছে এই মুহূর্তে জি 24 ঘন্টা। আর প্রিয়ব্রত, তোমার প্রশ্ন স্যার বা ম্যাডামের কাছে। হ্যাঁ, ম্যাডামের কাছে প্রশ্ন হচ্ছে এই যে উই আর 7-এর যে কোশ্চেনটা,
কোশ্চেনটা আছে হোয়াট ইজ মিন বাই দ্য রেডলি ক্ল্যাড? আর আরেকবার বলো। হোয়াট ইজ মিন বাই দ্য রিডলি ক্ল্যাড? বোঝা যাচ্ছে না? প্রিয়ব্রত আরেকটু স্পষ্ট করে ম্যাডাম, একটু বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ মিন বাই দ্য রিডলি ক্ল্যাড? হোয়াট ইজ মেন্ট বাই দ্য, বুঝতে পারছি না, ঠিক আসছে না word মানে টা। শব্দগুলো শুনতে হ্যাঁ, পাচ্ছি তোমার না। তুমি লাস্ট যে শব্দটা যেটা জানতে চাইছো একটু যদি ক্লিয়ার করে বলো। ক্ল্যাড, CLAD, ক্ল্যাড, 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 CLAD, ক্ল্যাড। ওয়াইডলি ক্ল্যাড। Widely clad. রিডলি, RIDDLY, রিডলি ক্ল্যাড। ওটা ওটা wild actually, ওটার কারণে আমরা clad, ধরতে পারছি না। হ্যাঁ। উচ্চারণটা হবে ওয়াইল্ডলি ক্ল্যাড। তাহলে তোমার প্রশ্নটা হচ্ছে ওয়াইল্ডলি ক্ল্যাড কেন? ওয়াইল্ড মানে কি, আমরা ওয়াইল্ডের যদি বাংলা শব্দ করি বন্য হয়, এখানে তো বন্য নয়, এখানে মেয়েটি তো একটি সাধারণ গ্রামের মেয়ে। দেখো ওখানে একটা হচ্ছে রাস্টিক উডল্যান্ড এর লেখা ছিল তোমাদের কবিতাটার মধ্যে। রাস্টিক মানে কি, গ্রাম্য, রুরাল। তা এই রুরাল একটি মেয়ে, সে তো খুব ফ্যাশনেবল বা অত্যাধুনিক জামা কাপড় পরে নেই, সেই জন্য বলেছে ওয়াইল্ডলি ক্ল্যাড, অর্থাৎ জামা কাপড়ের মধ্যে একটু এলোমেলো ভাবও রয়েছে, সেরকম সুন্দর পলিশড কিছু নেই। কিন্তু এইটার মধ্যে থেকেও আবার দুটো তিনটে জিনিস আমাদের বলা যায়। সেটা হচ্ছে দেখো, এরকম একটা রাস্টিক, একটা ওয়াইল্ডলি ক্ল্যাড, ক্ল্যাড মানে ড্রেসড, CLAD ক্ল্যাড শব্দটার অর্থ হচ্ছে ড্রেসড। তা এরকমভাবে ড্রেসড একটি মেয়ের কিন্তু সৌন্দর্যের কিন্তু কোনো অভাব ছিল না, কিন্তু ওয়াজ ভেরি বিউটিফুল, সো বিউটিফুল দ্যাট হার বিউটি মেড দ্য স্পিকার গ্ল্যাড। পড়েছো নিশ্চয়ই কবিতাটা, ভালো করে লাইন বাই লাইন পড়লে এটুকু তোমাদের চোখে পড়বে। তা এইটাই হচ্ছে ওয়াইল্ডলি ক্ল্যাডের মানে। আর একটা খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা বুঝলাম যে ইংরেজির ক্ষেত্রে বিশেষ করে প্রনাউন্সিয়েশনটা কিন্তু Exactly, একটা আমরা বড়সড় বুঝতে ফ্যাক্টর, পারছিলাম না। বড়সড় ও ফ্যাক্টর। উইলি উইলি বলে যাচ্ছে। আমি যখন কবিতাটা পড়বো ঠিকঠাক সঠিক উচ্চারণটা অত্যন্ত জরুরি, এক্স্যাক্টলি। তো তো টিচার সমস্যা হয়। যখন রিডিং পড়ে দিচ্ছেন কবিতাটা, তখন তোমরা মন দিয়ে সেটা একটু যদি শোনো, তাহলে উচ্চারণটা শুনতে পাবে। যেহেতু এটা একটু সমস্যা দেখা গেল, আমি নয় ওই স্ট্যান্সাটা একবার ওদের জন্য রিডিং হ্যাঁ, করে হ্যাঁ, দিই। please, please. শি হ্যাড, থার্ড স্ট্যান্সাটা রিডিং করছি, তোমাদের সামনে নিশ্চয়ই বই আছে, একটু বইটার দিকে দেখো। শি হ্যাড আ রাস্টিক woodland air and she was wildly clad. Her eyes were fair and very fair. Her beauty made me glad. ঠিক আছে? যাই হোক, প্রচুর ফোন আসছে বুঝতে পারছি। আর আরেকটা প্রশ্ন আমি বরঞ্চ এই সুযোগে নিয়ে নিই, এটা সাত্বিক করেছে ইটাচুনা হাই স্কুল থেকে। ওর যে প্রশ্নটা, মেক আ লিস্ট অফ এক্সপ্রেশন অফ ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব দ্য গার্ল। আচ্ছা, এক্সপ্রেশনস অর ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব দ্য ওয়ার্ড। তাহলে আচ্ছা, আমি আমি একটা এটা কাজ একটু করি, help করে দিতে আমি একটু bold হ্যাঁ work করলে ma'am ভালো হয়। হ্যাঁ, আমি তাহলে একটু বলে বোর্ডে দিতাম। হ্যাঁ, হ্যাঁ। ইম্পর্টেন্ট At least ওয়ার্ডসগুলো একটু লিখে দিই ওদেরকে, স্যার, হ্যাঁ, আপনি আমি একটুখানি। একটু hint দিয়ে দিচ্ছি ma'am। হ্যাঁ, তাহলে দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব দ্য গার্ল, একটুখানি আচ্ছা, এখানে লিখে নিই। সাবমিট করেছে বললেন তাই না? হ্যাঁ, এটা করেছে আচ্ছা, আমি সাত্বিক মণ্ডল, সাত্বিক মণ্ডল, সাত্বিককে বলছি, ইটাচুনা হাই একটু, স্কুল। একটু ফলো করো। হ্যাঁ, একটু ম্যাম follow যেটা করো। লিখছেন যে দেখো প্রশ্নটার মধ্যে ছিল কিন্তু মেক আ লিস্ট অফ এক্সপ্রেশন অর ওয়ার্ডস, খেয়াল করো, দ্যাট ডেসক্রাইব দ্য গার্ল। তো সেক্ষেত্রে কবি যেটা ব্যবহার করছেন, ওয়ার্ডস যেটা ব্যবহার করছেন, তো তিনি প্রথমেই ব্যবহার করেছেন কিন্তু তার বয়স, কারণ সেটাই কিন্তু একটা অন্যতম ইম্পর্টেন্ট ডেসক্রিপশন অ্যাবাউট দ্য গার্ল, দ্যাট ইজ হার এজ ইজ 8 years। সো প্রথম পয়েন্ট হিসেবে তুমি আগে সেন্টেন্সটা পরে করো, আগে ওয়ার্ডগুলোকে লিস্ট করো। 8 years old। নেক্সট আমি বলবো যে থিক অ্যান্ড কার্লি হেয়ার, দেখো তার ঠিক ওইখানেই আছে থিক অ্যান্ড কার্লি হেয়ার, তার পরেই আছে দেখো থিক অ্যান্ড কার্লি হেয়ার ক্লাস্টার্ড রাউন্ড হার হেড। যাদের সামনে বই আছে তারা কিন্তু বিশেষ করে, একেবারে হ্যাঁ, অবশ্যই। বইটা খুলে যেরকম ভাবে স্যার বলছে একটু মিলিয়ে মিলিয়ে দেখো, তাহলে সুবিধা হবে। থিক অ্যান্ড কার্লি হেয়ার ক্লাস্টার্ড রাউন্ড হার হেড। ক্লাস্টার্ড মানে অ্যাকচুয়ালি কিন্তু গোছা, জানো তো, তোমরা একটু ফলো করবে এই ওয়ার্ডগুলো। ঠিক মানে খুব ঘন আর কোকড়ানো চুল ছিল এবং সেটা ঘাড়ের কাছে খুব ওই মাথার পেছন দিকটা গোছা হয়েছিল। তা নেক্সট আমরা ইউজ করতে পারি ঠিক এইভাবে যে ওয়াইল্ডলি ক্ল্যাড, যেটা এক্ষুনি ম্যাম আলোচনা করলেন। ওয়াইল্ডলি, যেটা প্রশ্নও করেছিল একটু আগের প্রশ্ন যিনি যে করেছিল স্টুডেন্ট, তার প্রশ্নটা ছিল ওয়াইল্ডলি ক্ল্যাডের মানে। যেটা তো করলো। সেক্ষেত্রে একটু ও যেহেতু গ্রাম্য মেয়ে, বন্য টাইপের বা সো অ্যাজ আনসিভিলাইজড অন্য সেন্সে ইউজ করতে পারো, যে আমরা বলি না ওটা। ওয়াইল্ডলি মানে নর্মালি হচ্ছে গ্রাম্য, দ্যাট ইজ মানে ইন দ্য সেন্স রুরাল একটা অ্যাপ্রোচ। আর ক্ল্যাড মানে তার ড্রেস। আর তারপরে যেটা আছে
উডল্যান্ড একটা অ্যাপ্রোচ তার মধ্যে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে উডল্যান্ড। একটা উডল্যান্ড টাইপের মানে কি বলতো, বন্য টাইপের, যেহেতু একটু মানে গ্রামের দিকের, তো সেখানে শহুরে তার মধ্যে কিন্তু আমরা আরবানি কোনো ইয়ে পাচ্ছি না। খেলে বেড়ায়, ছুটে বেড়ায়, মাঠে ঘাটে খেলে বেড়ানোর মতো। অ্যান্ড লাস্ট অপশন যেটা হচ্ছে তার চোখ, এটা নিয়ে কিন্তু কবি যেহেতু নিজে একজন রোম্যান্টিক কবি, তোমরা জানো আমাদের ওয়ার্ডসওয়ার্থ খুবই রোম্যান্টিক, তাই চোখের দিকটা তিনি কিন্তু অবশ্যই বলেছেন ভেরি ফেয়ার আইজ। এই জায়গাটা কিন্তু একটু নোট ডাউন করবে, ভেরি ফেয়ার, ফেয়ারের পরে কিন্তু আবার রিপিট করেছেন। সো রিপিটেশন মানে কিন্তু এটাকে তিনি ইম্পর্টেন্স দিচ্ছেন যে শি ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি কিউট গার্ল। মানে the eyes were exceptionally attractive। আইসটা একটা অ্যাট্রাকটিভ, অবশ্যই একটা আর ফিজিক্যাল fair অ্যাপ্রোচের eyes মধ্যে মানে পড়ে। আমরা বলতে পারি যে কটা চোখ, যেহেতু ইংল্যান্ডের কবি ও আমাদের মতো তো ওদের অত কালো চোখের মণি নয়, সেই ক্ষেত্রেও ফেয়ার হতে পারে, আবার cat's eye বা বিউটিফুল blue ক্ষেত্রেও eye হতে পারে। এরকম হতে পারে। আর এখানে আরেকটা হাইলাইটিং পয়েন্ট রয়েছে, রাস্টিক উডল্যান্ড এয়ার। এখানে এয়ার ওয়ার্ডটা, যদি এখানে এয়ার মানে কিন্তু বাতাস নয়, এখানে এয়ার মানে কিন্তু বাতাস নয়, তাহলে এই রাস্টিক উডল্যান্ড এয়ার মানে আর রাস্টিক উডল্যান্ড লুক মানে আর রাস্টিক, রুরাল, প্যাস্টোরাল লুক, একটা গ্রাম্য ছাপ তার চেহারার মধ্যে ছিল। এটাই বলতে চাইছে। ঠিক আছে, তোমরা নোট ডাউন করেছো নিশ্চয়ই? হ্যাঁ, বই একটু আন্ডারলাইন করে নিতে পারো ওয়ার্ডগুলো। আচ্ছা, আমরা ফোন নেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি যেটা বলেছিলাম যে আমাদের সঙ্গে ম্যাডাম রয়েছেন কোচবিহার থেকে, সুনীতি একাডেমির সুরভি পাল, আমরা তার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করব, কারণ আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসছে। সেই প্রশ্নগুলো আমরা ম্যাডামের কাছে একটা প্রশ্ন অন্তত আমরা করার চেষ্টা করব, কারণ নিশ্চয়ই খুব স্বাভাবিকভাবে যেভাবে আমরা ভাবনা চিন্তা করছি, গোটা রাজ্যকে একটা জায়গায় আনা, একটা প্ল্যাটফর্মে আনা। আমি যদি আরেকটা স্ট্যান্ডা ম্যাডাম আমি একটু রিকোয়েস্ট করব, কারণ যেটা আমরা বলছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, মানে ওয়ার্ডসওয়ার্থ বলুন বা আপনার লংফেলো বলুন, মানে ওদের যে ব্যালাডগুলো আছে, ওদের যে আর্টিক ল্যাঙ্গুয়েজগুলো আছে, আমাদের চলতি ইংরেজির সাথে তো একটু আলাদা। যেমন আমরা রবীন্দ্রনাথের কবিতা যদি বলি, তো একটু যদি আরেকটা স্ট্যান্ডা একটু, যাতে উচ্চারণটা কি হবে একটু বুঝতে সুবিধা হয়। আমি একটুখানি পড়ে দিই ওই পোর্শনটা, তোমাদের পোয়েমের শেষের দিকটা, যেখানে মেয়েটি আর্গিউ করছে যে কেন we are 7, why we are not 5, সেটা একটু পড়ে দিই। Then the little maid replied, 7 boys and girls are we, 2 of us in the churchyard lie, beneath the churchyard tree. You run about, my little maid, your limbs they are alive. If 2 are in the churchyard laid, then ye are only 5. আবার মেয়েটা আর্গিউ করছে, একদম। their graves are green, they may be seen. একদমই। আচ্ছা, The little maid আমাদের replied. প্রশ্নটা, আমাদের সময় খুব শেষ হয়ে এসেছে। একক প্রামাণিক বলে একজন রয়েছেন আমাদের সাথে। তুমি কোথা থেকে বলছো? আমি বনগা থেকে বলছি। বলো। আমার প্রশ্নটা হলো, হোয়াট ডিড আ পোয়েট মিন বাই থ্রোয়িং শোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে? ও throwing words away, আচ্ছা, তাই থ্রোয়িং বলছো তো? ওয়ার্ডস অ্যাওয়ে। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। Throwing words away, আচ্ছা। একদম কবিতার শেষের দিক থেকে তুমি প্রশ্ন করেছো, খুব ভালো প্রশ্ন করেছো তুমি। throwing words away, কবি যখন বারবার ওকে বলার চেষ্টা করলো যে দেখো তোমরা কিন্তু 7 জন নও, তোমরা কিন্তু অ্যাকচুয়ালি 5 জন, কিন্তু অনেকবার অনেক রকমভাবে কনভিন্স করেও হি ফেলড ইন দ্য এন্ড। সেই জন্য এই কথার এক্সপ্রেশনটা ইউজ করেছে, থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, অর্থাৎ ওয়ার্ডসগুলো যেন বৃথাই গেল, এত বোঝানোর চেষ্টা হলো কিন্তু সে শব্দগুলো বা কথাগুলো যেন ওর মাথাতেই ঢুকলো না, অর্থাৎ ও অ্যাকসেপ্টই করতে চাই। She did not want to acknowledge it. It's not that she did not understand. She did not want to acknowledge the absence of the 2 brothers and sisters. আচ্ছা, এবারে আমরা বরং কোচবিহারে চলে যাই। কোচবিহারে রয়েছেন আমাদের সাথে সুনীতি একাডেমির ম্যাডাম সুরভি পাল। ম্যাডাম, আপনাকে জি 24 ঘন্টায় স্বাগত। আপনার জন্য একটা প্রশ্ন রয়েছে, বেলঘড়িয়া হাই স্কুলে দীপ মিত্র করেছে, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য লিটল গার্লস হেয়ার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, যে প্রশ্নটা যাচ্ছি। দীপ মিত্র বেলঘড়িয়া হাই স্কুলের করেছে, হ্যাঁ শুনতে পাচ্ছি, দীপ মিত্র বেলঘড়িয়া হাই স্কুল, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য লিটল গার্লস হেয়ার? আমি প্রশ্নটা শুনেছি। ওকে, হ্যাঁ, প্রশ্নটা শুনতে পেয়েছি। তার আগে আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই, নববর্ষ শুরু হয়ে গেছে এবং যে কবিতাটা আমরা পড়ছি, ঈশ্বরের কাছে প্রার্থনা যেন আগামীতে কোনো কবিকে
এই কোভিড-19 কাটিয়ে ওঠার পর VR2 এটা লিখতে না হয়। হ্যাঁ, আমি উত্তরটা আচ্ছা, চাইছি ম্যাডাম। তো এখানে যেটা বলা হয়েছে যে কিভাবে তার হেয়ারটাকে ডেসক্রাইব করা হয়েছে এক্স্যাক্টলি এখানে হেয়ারটা ডেসক্রাইব করা আছে এখানে তার একটা রাস্টিক এক্সপ্রেশন দেওয়া হচ্ছে the terms to describe the hair is thick, curl, clustered round her head. তো এই শব্দগুলো দিয়ে অ্যাকচুয়ালি তার হেয়ারের যে ডেসক্রিপশন তার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে দ্যাট শি ইজ আ রাস্টিক গার্ল, শি ইজ আ রাস্টিক গার্ল উইথ দ্য উডল্যান্ড এয়ার। এবং তার এই যে শুধু হেয়ার নয়, তার ড্রেস ওয়াইডলি ক্ল্যাড এবং তার সমস্ত অ্যাপিয়ারেন্সকে বারবার তুলে ধরছেন কবি এই জন্য যে বোঝানোর জন্য যে শি ইজ আ রাস্টিক গার্ল অ্যান্ড শি ইজ ভেরি ইনোসেন্ট। যে ইনোসেন্সটা ইনডিরেক্টলি আমাদের বুঝিয়ে দিচ্ছে শি ইজ ignorant also. যে ignorance-টা কবি বারবার করে হাইলাইট করতে চাচ্ছেন এটা বোঝানোর জন্য she is ignorant of the knowledge of death. একদমই একদম। কারণ কবির ধারণা ডেথ সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই এবং সেই জন্যই সে আর কি একদম। পরের দিকে আমরা এই আর্গুমেন্টটা আরো বেশি করে পাবো এবং সেই কন্টিনিউয়াস একটা আর্গুমেন্ট চালিয়ে যাবে that we are 7 and not we were 7. একদমই, অনেক ধন্যবাদ। সুরবেরান ছিলেন কোচবিহারের থেকে সরাসরি। এবারে কিন্তু যে কাজটা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়ার কাজ। আমাদের সময় খুব অল্প, একটু স্যার ম্যাডামকে বলবো যারা শুনলো ক্লাস 7-এর তাদের জন্য অ্যাসাইনমেন্ট কি থাকছে? অ্যাসাইনমেন্ট একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট ভাবা হয়েছে। তোমরা তো সবে কবিতাটা পড়লে, এটা অনেকবার করে রিডিং পড়ো, রিডিং পড়ে সেটা উপলব্ধি করার চেষ্টা করো। করে তোমাদের একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিয়েছি, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাবে ওটা। প্রথম প্রশ্ন, হাউ ওল্ড ওয়াজ দ্য লিটল কটেজ গার্ল? পুরো বাক্যে উত্তর দেবে, একটা শব্দে নয়, ঠিক আছে? Where did the girl live? আরেকটা প্রশ্ন 3 নম্বর, how far were the graves of the 2 siblings from her mother's door? তিনটেই কিন্তু খুব ভালো করে টেক্সট না পড়লে উত্তর দিতে পারবে না। টেক্সটটা পড়ে বইটা বন্ধ করে তারপরে উত্তর দেবে, তাহলেই বুঝতে পারবে যে পড়াটা ভালো হয়েছে কিনা। আর একটা কোয়েশ্চেন আছে, এটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আনসার লিখতে। পিক আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম দ্যাট রাইম উইথ দ্য গিভেন ওয়ার্ডস। দেখবে কবিতাটা পড়ে যে রাইমিং ওয়ার্ডস রয়েছে, অর্থাৎ সেকেন্ড লাইনের সঙ্গে ফোর্থ লাইন মিলছে, এরকমভাবে মিলিয়ে বা ফার্স্ট লাইনের সঙ্গে থার্ড লাইনটা মিলছে, এরকম করে রাইমিং ওয়ার্ডস দিয়ে কিন্তু সেন্টেন্সগুলো শেষ করা হয়েছে। সুতরাং তোমরা 4টে রাইমিং ওয়ার্ডস খুঁজে বার করে লিখবে যে কার্লের সাথে কি রাইম করছে, ফেয়ারের সাথে কি রাইম করছে, টেলের সাথে রাইমিং ওয়ার্ড কি, আর ব্রেথের রাইমিং ওয়ার্ড কি। আশা করি তোমাদের অসুবিধা হবে না এটা করতে। এই কটা অ্যাসাইনমেন্ট রইলো। তোমরা যারা লিখেছো টুক করে টিভি থেকে কিন্তু ছবিও তুলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা এবারে বরঞ্চ একটা বিরতিতে যাওয়ার সময় এসেছে। ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের ক্লাস তো মোটামুটি নেওয়া হলো, আর ক্লাস 8-এর জন্য যা থাকছে সেটা নিয়ে স্যার আর ম্যাডামের কাছে আবারও ফিরবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবে না, সঙ্গে থাকো। রাজ্য শিক্ষা দপ্তর আর জি24 ঘন্টার উদ্যোগে বাংলার শিক্ষা জুনিয়র ক্লাসরুমে আপনাদের আরও একবার স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সুদেষ্ণা বসাক বন্দ্যোপাধ্যায়, আর আমাদের সঙ্গে রয়েছেন সরসুন্না হাই স্কুলের শিক্ষক শুভদীপ ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহারের সুনীতি একাডেমির ম্যাডাম সুরভি পাল। আর ক্লাস 7 তো পড়াশোনা একটু হলো, এবারে ক্লাস 8-এর একটু পড়াশোনা করা যাক স্যার ম্যাডাম। আর আমরা ক্লাস 8-এ যে পোয়েট্রিটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান এপ্রিল ডে, H.W. লংফেলোর এই কবিতা। সদ্য আমরা বসন্ত পার করে এসেছি স্যার। আচ্ছা, 8-এর এই কবিতাটা নিয়ে আমি স্টুডেন্টসদেরকে বলবো একটুখানি তোমাদের হাতে যদি বইটা থাকে তাহলে একটু বইটা সামনে রেখে একটু ফলো করো। প্রথমে টাইটেলের দিকে যাও, অ্যান এপ্রিল ডে। তো যেটা সব্যসাচী বললেন যে বসন্ত, তাই না? এপ্রিল ডে, দ্যাট ইজ আমাদের ইউএসের ক্ষেত্রে তোমার প্রথমে কবির নামটা একটু ফলো করো, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। তার নেটিভ কান্ট্রি কিন্তু হচ্ছে আমেরিকা, তাই না? তো আমেরিকার দেশে তোমরা যদি জানো তাহলে সেটা হচ্ছে এপ্রিল মাস কিন্তু ওদের বসন্তের মাস, ইটস আ বিগিনিং অফ স্প্রিং।
তো সেটা আমরা কিভাবে প্রকাশ পাচ্ছি না, কবি স্প্রিং টাইমের বিগিনিংটাকে প্রকাশ করছেন অ্যাজ আ হোল ডে, তিনি ডেসক্রাইব করতে চাইছেন এই 5টা স্ট্যান্ডার মধ্যে দিয়ে। টোটাল দেখো নাম্বার অফ স্ট্যান্ডার্স আছে 5টা। তো আমি তোমাদেরকে বইতে যেরকম প্রেজেন্টেশন আছে তার মতো করেই আরেকটু অন্যরকম প্রেজেন্টেশন আমি দেখাতে চাইবো। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু আমার দিকে যদি দেখানো যায় এই পেজটা, যে পেজে দেখো স্ট্যান্ডারটাকে ঠিক এইভাবে যদি তোমরা একটু ভাগ করে নাও তাহলে বোধহয় সুবিধা হবে। আর ম্যামকেও বলবো পাশাপাশি পিপিটিটা যদি দেখানো যায় একটু সুবিধা হয়। সেটা হলো দেখো অ্যান এপ্রিল ডে, টোটাল 5টা স্ট্যান্ডা করা আছে। স্ট্যান্ডার মধ্যে না কিছু শেষ শব্দগুলো, তোমরা যারা একটু আগের চ্যাপ্টারটা ফলো করলে ঠিক ওইভাবে দেখো রাইমিং ওয়ার্ডস শেষে হাইলাইট করা আছে। তো আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অ্যান এপ্রিল ডে টাইটেলের দিকে তাকাও। টাইটেলটা অ্যান এপ্রিল ডে ইন্ডিকেট করছে ইটস আ বিগিনিং অফ স্প্রিং, এবং কবি পুরো কবিতাটার মধ্যে স্প্রিং সিজনের কিছু ন্যাচারাল বিউটিকে 5টা স্ট্যান্ডায় আলাদা করে প্যানোরামিক প্রেজেন্টেশন করেছেন। এখন প্যানোরামা বলতে অনেকটা রিলের মতো, জানো তো আমরা যেরকম এই ছোটো ছোটো ক্যামেরা ছোটোবেলায় ইউজ করো না, যে একটা বাটন টিপলে একটা একটা করে স্লাইডিং চলে গেল, একটা ছবি চলে যাচ্ছে, সেই রকম 5টা আলাদা আলাদা দৃশ্যপট তিনি তুলে ধরেছেন এই কবিতায়। শুরুর দিকে তাকালে দেখবে হোয়েন দ্য ওয়ার্ম সান, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, বইতে আছে দ্যাট ব্রিংস, পাচ্ছ তো, দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট হ্যাজ রিটার্নড এগেন, অ্যাপোস্ট্রফিটি এই জায়গাটা একটু ফলো করবে। অ্যাপোস্ট্রফি কিন্তু আসলে ইট, এটাকে অ্যাব্রিভিয়েটেড ফর্মে করা আছে শর্ট ফর্মে। অ্যাপোস্ট্রফি সেন্স এরা ইংরেজিতে বিভিন্নভাবে ইউজ হয়। অ্যাপোস্ট্রফি ভি যেরকম হ্যাভ হয়, তেমনি অ্যাপোস্ট্রফি টি হলো ইট। তাহলে ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উডস, পাচ্ছ লাইনটা, ইটস sweet to visit the still woods where springs the first flower of the plain. So first flower, প্রথম স্ট্যান্ডার লাস্ট লাইনেই কিন্তু একটা ইন্ডিকেশন দ্যাট দ্য সিজন অফ স্প্রিং ইজ গোয়িং টু বিগিন। তো সেক্ষেত্রে এরপরে তিনি আস্তে আস্তে করে তার ক্রমশ অন্যান্য যে প্যানোরামিক বিউটিগুলো আছে তার দিকে তিনি ক্রমশ এগিয়ে যাচ্ছেন। আমি এই সেকেন্ড স্ট্যান্ডারটা একটু পড়ে তারপরে আমি ম্যামকে বলবো যে ডিসপ্লে করা আছে সেই যদি সিনপসিসটা একটু দেখা যায়, স্ট্যান্ডা ওয়াইজ সিনপসিস একটা করা আছে তোমাদের জন্য খুব সুন্দর করে। সেকেন্ড স্ট্যান্ডারটা দেখো কবি খুব কনফিডেন্টলি বলছেন আই লাভ দ্য সিজন ওয়েল। তাহলে আমরা আরও একটা জিনিস পাচ্ছি, নট অনলি দ্যাট দ্য পোয়েট ইজ ডিসক্রাইবিং অ্যাবাউট দ্য সিজন অ্যান্ড ইটস বিউটি, বাট অলসো দ্যাট হি ইজ গোয়িং টু এক্সপ্রেস হিজ লাভ ফর দ্য সিজন। অ্যাকচুয়ালি হি ইজ ইন লাভ উইথ দ্য সিজন, সেটা প্রকাশ পাচ্ছে কিন্তু সেকেন্ড স্ট্যান্ডার ফার্স্ট লাইনে, আই লাভ দ্য সিজন। হোয়েন, তো খেয়াল করে দেখো, হোয়েন ফরেস্ট গ্লেডস, এখন গ্লেড মানেটা দেখো ওয়ার্ড নোটেই কিন্তু তোমাদের পরের পেজে যেটা 26 পৃষ্ঠায় দেখো, টেক্সটে আমি 25 পৃষ্ঠার এটা পড়াচ্ছি, 26 পৃষ্ঠাতেই দেখো ওখানে কিন্তু ওয়ার্ড নোট করা আছে। ওই ওয়ার্ড হিন্টে গ্লেডস মানে দেখো ওপেন স্পেস, একটা লার্জ এরিয়া অফ ওপেন ল্যান্ড ইন এ ফরেস্ট। তাহলে সেটা একটা ফাঁকা বিস্তীর্ণ তৃণভূমি কাভার্ড উইথ গ্রাস, সেই রকম একটা জায়গা, সেটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কাম টু লাইভ এগেন দ্য নেচার আফটার দ্য সিজন অফ উইন্টার হুইচ ইজ এ সিজন অফ ড্রিয়ারিনেস, কোজিনেস। সেক্ষেত্রে সেটা আস্তে আস্তে করে আবার দ্য নেচার ইজ গেটিং লাইফ এগেন। তো সেক্ষেত্রে বলছেন কি, হোয়েন দ্য ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট forms means beauties, the natural beauties are spreading up again after the season of winter. So next বলছে nor dark and many folded clouds, এই দুটো ওয়ার্ড কিন্তু আমরা পরের দিকে আবার একটা এক্সারসাইজেও পেয়ে যাব। ক্লাউডটাকেও তিনি কত সুন্দর করে মাত্র দুটো শব্দে মিন করলেন, ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস। ফোরটেল মানে কি, পূর্বানুমান করা বা পূর্বাভাস দেওয়া, মেক্স অ্যান ইন্ডিকেশন অফ সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। তো বলছে কি ওয়েন দ্য ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্মস, কামিং অফ মানে অ্যাপ্রোচিং। সো নর দিয়ে শুরু করলেন, ইটস এ নেগেটিভ সেন্টেন্স। তার মানে কি, আপাতত তার একটাই ভালো লাগার বিষয় যে আপাতত কোনো রকম কালো মেঘ, তার বর্ষণ, তার গর্জন এসব কিন্তু নেই। তার মানে ইউ ক্যান এনজয় দ্য সিজন টু ইটস ফুল লাইক দ্য পোয়েট হিমসেলফ। সো এই যে মিনিংগুলো, এই মিনিংগুলো যত তুমি সহজে ধরতে পারবে তত কিন্তু বেটার তুমি কবিতাটাকে বুঝবার জায়গায় পৌঁছবে, এবং উত্তরগুলো ততটাই তোমার কাছে সহজবোধ্য হবে। ঠিক আছে? আর যেটা বলবো যে সহজ করে যদি তোমরা পড়তে চাও তাহলে একটা জিনিস লিখে নিতে পারো, ইটস স্প্রিং টাইম। ফার্স্ট স্ট্যান্ডার একটা ছোট্ট সিনপসিস আমি বলি, ইটস স্প্রিং টাইম, ফ্লাওয়ার্স আর ব্লুমিং। সেকেন্ড স্ট্যান্ডার ক্ষেত্রে যদি সম্ভব হয়, ব্রাইট থিংস আর সিন ইন দ্য ফরেস্ট।
থার্ড স্ট্যান্ডার ক্ষেত্রে একটা ছোট্ট সিনপসিস করা যায়। স্যাপলিং ইজ ড্রয়িং সাস্টেনেন্স, সাস্টেনেন্স মানে গেটিং অ্যালাইভ এগেন, আর ড্রপিং লিগস আর রিভাইভিং। খুব ইম্পর্টেন্ট। দেখো থার্ড স্ট্যান্ডার ক্ষেত্রে আছে যে when the থার্ড স্ট্যান্ডার ক্ষেত্রে দিচ্ছে দ্য ফ্রম দ্য আর্টস মোল্ডেড আর লুজেন মোল্ড, লুজেন মানে আলগা যে মাটিগুলো, সেখান থেকে দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেনেন্স অ্যান্ড থ্রাইভস। থ্রাইভ করার মানে কি, নতুন করে যেন বেঁচে উঠছে, একটা কুঁড়ি সে আস্তে আস্তে করে প্রস্ফুটিত হলো। তো অর্থাৎ দেখো খেয়াল করো, নতুন করে একটা প্রাণের যেন স্পন্দন আবার পৃথিবী ফিরে পাচ্ছে। এইভাবেই কিন্তু পুরো কবিতাটা কন্টিনিউড হয়েছে 5টা প্যানোরামিক পিকচারের মাধ্যমে। একদমই। আর মোটামুটি এর পরও যাদেরকে প্রশ্ন আছে, মানে খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিলেন, মানে আমারও ক্লাসটা হয়ে যাচ্ছে। যাই হোক, এরপরও যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই ফোন নাম্বার করা যে ফোন করো তোমরা। আরও কিছু প্রশ্ন অলরেডি আমাদের কাছে চলে এসছে, আমরা সেই প্রশ্নগুলো একটু যাব। সেটা হচ্ছে যেমন মহাদেব চক্রবর্তী যে প্রশ্নটা করেছে, হোয়াট ডাজ উইন্টার্স কোল্ড ডু টু দ্য ট্রি? আচ্ছা, প্রশ্নকর থেকে প্রথমেই শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। প্রথম যেটা জানাই তোমাকে, যে প্রশ্নটা হচ্ছে হোয়াট ডাজ উইন্টার্স কোল্ড ডু। তাহলে উইন্টার্স কোল্ড ডু টু দ্য ট্রি, আমি একটু আগেই কিন্তু বলে দিলাম, আমার লাস্ট লাইনটা খেয়াল করো, সেখানে ছিল ট্রিজ ড্রুপিং, কথাটা খেয়াল করো, ড্রুপিং তার মানে ওরা বেন্ডিং ডাউন বিকজ অফ উইন্টার, দে আর গেটিং কোল্ড টু দেয়ার হার্ট। সেখান থেকে রিভাইভ করছে, দেখো তাহলে রিভাইভ করা মানে কি, রিজুভিনেটিং এগেন, গেটিং লাইফ এগেন। সো উইন্টার্স কোল্ড ডু টু দ্য ট্রি কি করলো, তারপরে তো স্প্রিং এর এফেক্ট আমরা পাচ্ছি না। উত্তরটা হচ্ছে দ্য উইন্টার্স কোল্ড হিট হার্ড থ্রু ইটস চিলিং কোল্ড অ্যান্ড মেক্স দ্য ট্রি বেন্ডিং ডাউন, দ্যাট ইজ ড্রুপিং। তুমি চাইলে ড্রুপিং ওয়ার্ডটা কবিতা থেকে কপিও করতে পারো, আবার চাইলে তুমি বেন্ডিং ডাউন, দেখো ওয়ার্ড নোটেও কিন্তু লেখা আছে। ইউ ক্যান ইউজ বোথ দ্য ওয়ার্ডস, আইদার ইউ ক্যান ইউজ ড্রুপিং অর ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য গিভেন ওয়ার্ড লিস্ট। বেশ। আরেকজন প্রশ্ন করেছেন মদনমোহন ঘোষ। মদনমোহন ঘোষের প্রশ্নটা আমি একটু দেখে নিতে চাইবো। মদনমোহন যে প্রশ্নটা করেছে তা হলো, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল? এটা আমি আনসারটা দিয়ে দিই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল, এখানে প্রথমেই স্যার যেরকম তোমাদের বোঝালেন না, যে স্প্রিং সিজন ইজ আ ভেরি বিউটিফুল সিজন, দ্য হোল কান্ট্রি ইজ কাভার্ড উইথ ফ্লাওয়ার্স, দ্য বার্ডস সিং অন দ্য ট্রিজ, এবং এত অপূর্ব একটা সময় যে সেটা পোয়েট ভালো না বেশেই থাকতে পারে না। এবং আমরা যারা কবিতাটা পড়ছি তারাও যেন চোখের সামনে ওই সুন্দর সিজনটাকে দেখতে পাচ্ছি, এই বসন্ত কালটাকে বা স্প্রিংকে দেখতে পাচ্ছি। তা সেই জন্য ইট ইজ অবভিয়াস দ্যাট দ্য পোয়েট উইল ফল ইন লাভ উইথ সাচ এ বিউটিফুল পোর্শন অর টাইম অফ দ্য ইয়ার। এই একটা। আরেকটা জিনিস যদি লক্ষ্য করো, দেখবে এখানে তোমাদের লাভ দ্য সিজন ওয়েল, কে ভালোবাসছে, পোয়েট ভালোবাসছেন। অর্থাৎ এখানে পোয়েমটার মধ্যে একটা পার্সোনাল টাচ উনি দিয়ে দিয়েছেন। এই পার্সোনাল টাচ মানে অর্থাৎ আমি ভীষণ ভালোবাসি সিজনটাকে উনি বলতে চাইছেন। এই যে পার্সোনাল টাচ অবশ্য টিপিক্যাল অফ দ্য রোম্যান্টিক পোয়েটস, ওনারা এরকমভাবে লিখতেন যাতে আমাদের রিডারদের কাছে আরও অনেকটা চলে আসতে পারেন। অর্থাৎ উনি ভালোবাসছেন মানে কিন্তু এই না যে উনি একা, যে এই স্প্রিং সিজনটা দেখবেন মানে আমাদের সকলকেই বলছেন হ্যাঁ তোমরাও নিশ্চয়ই এই সিজন ভীষণভাবে ভালোবাসবে বা উপলব্ধি করতে পারবে। আর একটা ছোট কথা বলি, ঠিক স্প্রিংয়ের আগেই তো উইন্টার সিজনটা আসছে। সে উইন্টার সিজন ইজ ভেরি ড্রিয়ারি, মানে সূর্যের আলো হয়তো অনেকদিন দেখা গেল না, হয়তো প্রচণ্ড ঠান্ডা, হয়তো একটু ঝোড়ো হাওয়াও বইলো। তারপরে যখন এই আকাশ আলো করে সূর্য দেখা যায় এবং পাখি উঠছে, গান গাইছে, ফুল ফুটে আছে চতুর্দিকে, এইটা যখন দেখা যায় তখন সত্যি সত্যি মুগ্ধ শুধু কবি কেন, আমরা নিশ্চয়ই সবাই হই, তাই না? একদমই। আর বসন্তের ভালো লাগাটা গোটা বিশ্ব জুড়ে একই রকম। আর একটা প্রশ্ন রয়েছে, কে বলছো, কোথা থেকে বলছো? স্নেহা, তোমার কথা কেটে যাচ্ছে। হ্যাঁ স্নেহা, তোমার কথা কেটে গেল, আরেকবার বলো। স্নেহা আতর, হ্যাঁ কোচবিহার থেকে বলছি। বলো স্নেহা, তোমার প্রশ্ন কি? হোয়াট পিকচার হ্যাঁ তারপর বলো। অফ সানসেট হ্যাঁ গোস DOES DOES ডাজ goes আচ্ছা গোজ ওকে বেশ বলো। হ্যাঁ গোজ the poet gives কি এটা কনক্লুডিং? হবে, goes হবে না। আচ্ছা এটা কি কনক্লুডিং স্ট্যান্জা? কারণ শ্রেয়াংশু দত্তের
শ্রেয়াংশু দত্তের একটা প্রশ্ন একই রকম স্নেহার মতো, আমি একটু বলতে চাইবো। শ্রেয়াংশু দত্ত রহরা রামকৃষ্ণ মিশন হাই স্কুল থেকে, ও এরকমই একটা প্রশ্ন করেছে। শ্রেয়াংশু যে প্রশ্নটা একই করেছে, যে যেটা সম্ভবত শ্রেয়া করতে চাইলো, হোয়াট পিকচার অফ সানসেট ডাজ আ পোয়েট গিভ ইন দ্য কনক্লুডিং স্ট্যান্জা? হ্যাঁ, দুটোই একই। অ্যাকচুয়ালি উত্তরটা বলি তোমাকে, যে কনক্লুডিং স্ট্যান্জাতে দেখো শুরুতেই আছে দ্য ব্রাইট রেজ সানলাইট আছে না, দেখো দ্য ব্রাইট সানলাইট ফিলস দ্য ব্রাইট সানলাইট ফিলস দ্য উড উইথ লাইট। খেয়াল করে দেখো, যেহেতু ইটস আ ভ্যালি রিজিয়ন, তো সেক্ষেত্রে বলছে পাহাড়ের একটা ঢাল, তোমরা যদি পাহাড় দেখে থাকো দেখবে পাহাড়ের একটা ঢালের ওপারে যদি সূর্যটা অস্ত যায়, তাহলে সেক্ষেত্রে ওই পারে হয়তো লাইটটা থাকে, উল্টো পারে কিন্তু সেটা ছায়া পড়ে যায়, তাই না? এবার পাহাড়ের যে গ্রিন স্লোপটা আছে, তাহলে যে দিকটায় জঙ্গল তো পুরোটাই থাকে পাহাড়ের চতুর্দিকে, তাহলে যে ক্ষেত্রে জঙ্গলটা লাইটটা সেটিং সানের লাইটটা সেটা খুব ব্রাইট সান, তোমরা জানো ওই সময়টাতে। বাট তার অপোজিট পিট যেটা আছে পাহাড়ের, সেদিকটা যে গ্রিন স্লোপটা আছে সেটা কিন্তু তখন ছায়ায় ঢেকে যাচ্ছে। তাই লাইনটা এইভাবে বলা আছে, দেখো দ্য ব্রাইট সানলাইট, তোমাদের কনক্লুডিং স্ট্যান্ড, হোয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য সিলভার উডস উইথ লাইট, দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিলস। সো হলো, হোয়াট ইজ আ হলো, এটা তোমাকে একটু বোঝা দরকার, কারণ না হলে উত্তরের মধ্যে তুমি লিখতে পারবে না। হলোটা অ্যাকচুয়ালি ইটস আ ভ্যালি রিজিয়ন সারাউন্ডেড বাই হিলস এভরিওয়্যার, অল অ্যারাউন্ড। সো যে পার্টটায় সানসেটটা হিট করতে পারছে না সেদিকটা কিন্তু শেডেড হয়ে থাকছে, তো সেক্ষেত্রে শেডটা থ্রো করছে ওই হলো প্লেসটাকে, মানে ভ্যালিটাকে, আর উল্টো দিকটা তখন কিন্তু এনলাইটেন্ড হয়ে থাকছে। তাই দেখো লাস্ট লাইনে কিন্তু আবার মেনশন করা আছে, অ্যান্ড দ্য ওয়াইড দ্য আপল্যান্ড যে জায়গাটা, সেটা কিন্তু আবার বিস্তীর্ণ অংশ অনেকটাই কিন্তু এনলাইটেন্ড হয়ে যাচ্ছে। তো এইটুকু অংশ তোমরা যদি উত্তরে লিখতে পারো। আর একজন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে, কে বলছো? জামে মুর্শিদ। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আমার প্রশ্নটা হলো, why do you think the poem is titled An April Day? Suggest an alternative title. আচ্ছা, এই একই প্রশ্নটা সোহেল মোহাম্মদ ও করেছে, why do you think the poem is titled An April Day? আচ্ছা, আমি বলি, ইটস আ টাইটেল অ্যাকচুয়ালি এন্টাইটেল এন্ড এপ্রিল। আমি শুরুতে যদি তুমি ফলো করে থাকো, কবিতার একদম শুরুতে আমি টাইটেল নিয়েই কিন্তু আলোচনা করেছিলাম, যেখানে কবি এক্সপ্লেইন করছেন হিজ লাভ ফর দ্য সিজন, অ্যান্ড ইটস হি ইজ ট্রাইং টু ডিসক্রাইব আ হোল ডে অফ দ্য সিজন অফ স্প্রিং দ্যাট ইজ গোয়িং টু বিগিন। তো সেক্ষেত্রে তুমি করবে যে দ্য পোয়েম ডিলস উইথ আ হোল ডে of the beginning of spring, and that's why the title is entitled An April Day, which is in a different way তুমি বলতে পারতে a spring day, the beginning of spring। এভাবেও কিন্তু আলাদা করে তুমি ধরতে পারো যে টাইটেলটা এরকম করা যেতে পারে। আচ্ছা, আরেকজন রয়েছেন কি আমাদের সঙ্গে টেলিফোনে? তার সঙ্গে কথা বলে নেবো। না, কেউ নেই। আরেকটা প্রশ্ন বাকি থেকে গেছে, তারপর আমি একটু কোচবিহারে চলে যাব ম্যাডামের কাছে। তারা প্রসাদ ব্যানার্জি যে প্রশ্নটা করেছে, ডেসক্রাইব ব্রিফলি what the birds do in April? আচ্ছা, আমি বলি, ম্যাম বল। হলো। আচ্ছা, ডেসক্রাইব ব্রিফলি হোয়াট দ্য বার্ডস ডু ইন এপ্রিল। একটু আগে যে প্রশ্নটা আমি উত্তর দিচ্ছিলাম, তখন তোমাদেরকে আমি বলছিলাম যে বসন্তকাল মানেই আফটার দ্য ড্রিয়ারি উইন্টার সিজন, ড্রিয়ারি ডার্ক অ্যান্ড নট ভেরি কমফোর্টেবল উইন্টার সিজন, উই কাম টু আ ভেরি বিউটিফুল স্প্রিং সিজন। দ্য স্প্রিং সিজন শুধু আমাদের মানুষদেরকেই যে খুব আনন্দ দেয় তা নয়, দ্য হোল অফ দ্য নেচার ইজ রেজুভিনেটেড ডিউরিং দিস টাইম। তারা জেগে ওঠে, যেন ঘুমিয়ে পড়েছিল এতদিন, সেখান থেকে জেগে ওঠে। আকাশে অসংখ্য সুন্দর রঙিন পাখি উঠতে থাকে, দ্য ফেদার্ড ফ্রেন্ডস অফ ম্যান মানুষ বলে, দ্য রঙিন পাখি উঠতে থাকে, এবং পাখিগুলো যখন ওড়ে তখন এই জঙ্গলের মধ্যে দিয়ে যে গাছের পাতার ফাঁক দিয়ে যে রোদ তাদের চোখে এসে পড়ে, দেবে গ্লান্স শব্দটা রয়েছে ওখানে, তাতে ওরা ভীষণ আনন্দিত হয়ে পড়ে যে এতদিন পরে সূর্য মুখ দেখতে পেয়েছি আমরা, এবং মনের আনন্দে তারা নানা রকম সুরে, বিভিন্ন সুরে তারা গান গাইতে থাকে। হ্যাঁ, এই কথাটাই উনি এই স্ট্যান্ডাতে উনি বলার চেষ্টা করেছেন। বেশ। আচ্ছা, একটা ছোট্ট ফোন নিয়ে আমরা কোচবিহারে ম্যাডামের কাছে চলে যাব। কে বলছো, কোথা থেকে বলছো? আমার নাম রামানুজ কাজলা। হ্যাঁ রামানুজ, বলো। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য মেন বাই দ্য এক্সপ্রেশন ক্লাউড কালার্ড উইং?
ও ঠিক আচ্ছা, আছে, এটা। ওকে ওকে, ঠিক হ্যাঁ, আছে। খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি এটা একটা ইমেজিক রিপ্রেজেন্টেশন। কালার্ড উইংস এরকম ধরনের শব্দগুলো তোমরা কবিতা, বিশেষ করে ব্রিটিশ পোয়েট বা রোম্যান্টিক পোয়েটদের খুব বেশি করে পাবে। যত তুমি উঁচু ক্লাসে যাবে তত আরও পাবে ইমেজিক ওয়ার্ডস। এটা ইমেজ রিপ্রেজেন্ট করছে। একটু আগেই ম্যাম বলছিলেন, ওই একই প্রশ্নের সূত্র ধরেই বলি, কালার্ড উইংস। আচ্ছা, তুমি পাখি দেখেছো নিশ্চয়ই। পাখিদের ফেদারগুলো খেয়াল করবে, খুব রঙিন হয়, তাই না? তা যেহেতু এটা স্প্রিং সিজন এবং তোমার যে সূর্যের আলোটা পড়ছে ফরেস্টের ভেতর দিয়ে, সেখানে পাখিগুলো যখন উড়ছে তাদের ডানাগুলো যেন এনলাইটেন্ড হচ্ছে, সেই আলোটা পড়ছে তাদের ডানার ওপরে। সো দ্য কালারফুল ফেদার্স, অ্যাকচুয়ালি কালার্ড উইংস রিপ্রেজেন্ট দ্য বার্ডস হ্যাভিং কালারফুল ফেদার্স। তোমার উত্তরের এক্স্যাক্ট আনসার কিন্তু এটাই। একদমই। আমরা এবারে একটু সরাসরি কোচবিহারে চলে যাব। সুরভি ম্যাডাম রয়েছেন আমাদের সঙ্গে। আমি সুরভি ম্যাডামের কাছে যে প্রশ্নটা, ম্যাডাম সায়নী মুখার্জি, সায়নীর যে প্রশ্নটা, হাউ ডাজ দ্য সিজন বিকাম বিউটিফুল উইদাউট দ্য প্রেজেন্স অফ দ্য ডার্ক ক্লাউড? The dark cloud represents the possibility of storm and rain, and with this possibility of rain and storm, poet cannot enjoy the beauty of nature in spring freely. He's always afraid whether there will be a storm and the beauty of the trees will be lost and the birds will not be there in the sky. Disconnected. And the birds will not be there in the sky, and he also will have to remain inside the house. তাকেও বাড়িতে থাকতে হবে, গাছের সৌন্দর্য থাকবে না এবং পাখিরা সুন্দর ডানা মেলে আকাশে উড়বে না। ফলত এই ভয়টা কিন্তু সেই সময় থাকবে না, যেহেতু কোনো ডার্ক ক্লাউড স্কাইতে থাকবে না, আকাশে থাকবে না। তিনি he will be enjoying the beauty of nature in spring time freely. আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সুরভি ম্যাডাম ছিলেন আমাদের সঙ্গে। আর এইবারে একটু চটপট ক্লাস 8-এর জন্য যারা অ্যাসাইনমেন্ট তো দিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি সকল স্টুডেন্টসদেরকে একটাই অনুরোধ করব, তোমরা বাড়িতে বসে যে আলোচনাটা আমি এবং ম্যাম দুজনে মিলে করলাম আজকে এই অ্যান এপ্রিল ডের ওপরে, তোমরা যেটা করতে পারো, প্রথমে কবিতাটা খুব ভালো করে পড়বে এবং আমাদের পড়ানো বা বোঝানোটা যদি ঠিকমতো বুঝতে পারো, সেই অনুযায়ী তোমরা আর একবার টেক্সটটাকে একটু ভালো করে পড়ো, প্রত্যেকটা স্ট্যান্ডা আলাদা করে বোঝো। তারপরে পড়ার পর বইটাকে বন্ধ করো। বইটা বন্ধ করে তারপরে আমার এই দুটো প্রশ্ন তোমাদের জন্য দেওয়া থাকলো, যদি একটু প্র্যাকটিস করো ভালো হয়। হোয়ার ডাজ দ্য স্যাপলিং ড্র ইটস সাস্টেনেন্স ফ্রম? আমি রিপিট করছি, where does the sapling draw its sustenance from? এটা কিন্তু তোমাদের একটা বাক্যে উইদিন 15 to 20 ওয়ার্ডস, এটা মাথায় রাখবে। তোমাদের এটা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন বলে, 15 থেকে 20 শব্দের মধ্যে তোমরা এটা কমপ্লিট করবে। আর সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস? আমি রিপিট করছি, হোয়াট কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস? এই দুটো প্রশ্ন তোমরা 15 থেকে 20 শব্দের মধ্যে, অবশ্যই বই বন্ধ করে করো, কিন্তু বই দেখে করলে হবে না। একদমই। যাই হোক, আমাদের কাছে না বেশ কিছু আরো প্রশ্ন এসেছিল, তো হোয়াটসঅ্যাপে অনেকে প্রশ্ন করেছে। আমরা একবার সেই প্রশ্নগুলো শুনে নিই। নিশ্চয়ই। I am Devadita Das. I am a student of class 7, Doshogram MBKB Balika Bidyalay, Shabong, Poschim Medinipur. I want to know the answer of my question from Year 7, Lesson 3. How did the poet try to convince the girl that they were only 5? Sir, kindly give the answer. আমি আরিয়াদাও কালাচার স্কুলের ছাত্র নয়নাইয়া বলছি। আমার একটা প্রশ্ন ছিল, সেটি হলো, হোয়াই ডাজ দ্য গার্ল সে উই আর 7? আমি মদনমোহন ঘোষ বলছি হাসনগর থেকে। আমি নেতাজি বিদ্যাপীঠ হাই স্কুলে পড়ি। অ্যাক্টিভিটি 3 নম্বরের প্রশ্ন, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল? আমি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ক্লাস 7-এর ছাত্র সাগনিক বলছি। আমার একটা প্রশ্ন ছিল, হোয়াট ডাজ দ্য গার্ল সে অ্যাবাউট হার লিভিং ব্রাদার্স অ্যান্ড?
লাকিলি আমরা বোধহয় সমস্ত প্রশ্নেরই আমরা প্রশ্নেরই আমরা, কভার করতে হ্যাঁ, পেরেছি। আলোচনা হয়ে গেছে পরপর। একদমই। আর আমি যেটা বলার সেটা হচ্ছে যে পরবর্তীকালে তো আরো ক্লাস হতে থাকবে, আমি একটু সবাইকে যে ইনফর্ম করতে চাইবো যদি আর কোনো প্রশ্ন থাকে পরের যে নেক্সট ক্লাসগুলো হবে আমি তোমাদের বলে দেবো কোন কোন ক্লাস হবে। সেটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটু নোট ডাউন করে নাও, সেটা হচ্ছে 9434324078। আর একবার বলছি 9434324078। এই হোয়াটসঅ্যাপে তোমরা প্রশ্ন করতে পারো অথবা মেল করতে পারো। মেল আইডি হচ্ছে JR Classroom 2020, বানান করে বলে দিচ্ছি JRCLASSROOM Classroom 2020 আর এই যে আজকের জন্য প্রশ্ন যেগুলো আরো অনেকে তো করেছে, হ্যাঁ, তো সেইগুলো আমরা বাছাই করা, কিছু বলবেন? হ্যাঁ বলছি, আমি জাস্ট এই বোর্ড ওয়ার্ক যেটা বলতে চেয়েছিলাম ওদেরকে, আচ্ছা। সেটা যদি একটু ওদের দেখিয়ে দেওয়া যায়। আমি যাচ্ছি, আমি জাস্ট ওদেরকে একটু ইনফর্ম করে দিই যে যারা যারা প্রশ্ন আমরা এখানে উত্তর দিতে পারবো না, ঠিক আছে, তাদের ক্ষেত্রে একটা আমি ইমেল আইডি দিই, সেটা হচ্ছে banglarshikha.gov.in। এই ওয়েবসাইটে যদি যাও তাহলে কিন্তু তোমাদের বাকি যে প্রশ্ন বাছাই করা প্রশ্ন উত্তর তোমরা পেতে থাকবে। তবে স্যার যেটা বলার, আজকে একদম সময় নেই, কারণ বড়রা ওয়েট করছে 11-12, ওদের জন্য কিন্তু পরের ক্লাসটা আছে 11টা থেকে। তাই আজকে মোটামুটি স্যার আপনাদের অনেক ধন্যবাদ, এখানে আমাদের শেষ করতে হচ্ছে। তবে আগামীকাল যেটা থাকছে সেটা হচ্ছে 5 আর 6-এর ক্লাস, সেখানে কালকে বিষয় থাকবে অঙ্ক। আর আজকে যারা 7-8 ছিলে তাদেরকে একবার জানিয়ে রেখে যে আগামী 20 তারিখ তোমাদের কাছে আবার আমরা আসবো এবং সাবজেক্ট কিন্তু থাকবে বাংলা। আপাতত স্যার, ম্যাডাম আপনাকে ধন্যবাদ অনেক। কোচবিহার থেকে ম্যাডাম ছিলেন, কোচবিহার থেকে যে ম্যাডাম ছিলেন তাকেও অনেক ধন্যবাদ। এবং এরপরেই ক্লাস 11-এর এবং ক্লাস 12-এর শুরু হবে। তবে আপনাদের আর একবার আমি জানিয়ে দিই যে সাবজেক্ট আসবে সেটা হচ্ছে বাংলা নিয়ে আমরা আসবো আগামী 20 তারিখ। যারা 7-8-এর স্টুডেন্ট যারা দেখছো তাদের জন্য থাকবে ক্লাস 7-এ ছন্দে শুধু কান রাখো, আর ক্লাস 8-এ থাকবে বোঝাপড়া। আজকের মতো এই পর্যন্তই, সঙ্গে থাকো জি 24 ঘন্টা।